হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই গল্পটা এক নিষিদ্ধ ভালো লাগার, একটু ভুলের আর অনেকখানি আবেগের। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী ঘটনাগুলো আপনারা মিস না করেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার বয়স তখন ২১, অনার্সে পড়ছি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, তাই চালচলন আর স্বভাব চরিত্রে বেশ শান্তশিষ্টই ছিলাম। আমাদের বাসাটা খুব একটা বড় না হলেও নিজেদের মতো করে সাজানো। বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী। আমার জীবনটা কলেজ আর ঘর এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার এই শান্ত জীবনে হঠাৎ এক ঝড় হয়ে এলো আমার ফুফাতো ভাই শুভ। শুভ ভাইয়া আমার চেয়ে বছর ৫-এর বড়। ছোটবেলায় ওকে দেখেছি, কিন্তু মাঝখানে অনেক বছর দেখা হয়নি। ভাইয়া ঢাকায় একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু অফিসটা আমাদের বাসা থেকে কাছে হওয়ায় ফুপিমণি বাবাকে বলে ভাইয়াকে আমাদের বাসায় থাকার ব্যবস্থা করে দিলেন। বাবাও রাজি হলেন, কারণ নিজের ভাগ্নে, তাছাড়া বাসায় একটা ছেলে থাকলে বাজারের বা বাইরের কাজে সুবিধাই হয়। শুভ ভাইয়া যেদিন আমাদের বাসায় এলো, আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ছোটবেলার সেই রোভা পাতলা ছেলেটা এখন সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে কালো ফ্রেমের চশমা আর মুখে হালকা খোঁচা দাড়ি, সব মিলিয়ে এক অদ্ভুত পুরুষালী ব্যক্তিত্ব। ভাইয়াকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল, যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। ভাইয়া আমাদের গেস্ট রুমে থাকত, আমি আর মা মিলে ভাইয়ার সব দেখাশোনা করতাম। ভাইয়া খুব কম কথা বলতো, ল্যাপটপ আর অফিস নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু আমি খেয়াল করতাম, মাঝে মাঝে খাওয়ার টেবিলে বা আমি যখন ঘর ঝাড়ু দিতাম, ভাইয়া আর চোখে আমার দিকে তাকিয়ে থাকত। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানতাম না, কিন্তু আমার ভীষণ অস্বস্তিও লাগত, আবার এক ধরনের ভালো লাগাও কাজ করত। ঘটনাটা ঘটে ভাইয়া আসার মাস ২ পর। সেদিন ছিল বৃহস্পতিবার। বাবা অফিসের ট্যুরে ঢাকার বাইরে গিয়েছিলেন, আর মা হঠাৎ অসুস্থ বোধ করায় ওষুধ খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। বাসায় আমি আর শুভ ভাইয়া ছাড়া জেগে থাকা কেউ ছিল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, ভ্যাপসা গরমে আমার ঘুম আসছিল না। রাত তখন প্রায় ১১টা। আমার মোবাইলে চার্জ ছিল না, আর অ্যাসাইনমেন্টের জন্য কিছু নোট দরকার ছিল। মনে পড়ল, শুভ ভাইয়ার ল্যাপটপটা তো চার্জেই থাকে, আর ভাইয়া বলেছিল দরকার হলে আমি ব্যবহার করতে পারি। আমি ধীর পায়ে ভাইয়ার রুমের দিকে গেলাম। দরজায় নক করতে গিয়েও থেমে গেলাম। দেখলাম দরজাটা সামান্য খোলা। ভিতরে উঁকি দিয়ে দেখলাম ভাইয়া বিছানায় নেই, হয়তো ওয়াশরুমে গেছে। টেবিলে ল্যাপটপটা খোলা, স্ক্রিনের আলোয় ঘরটা আবছা আলোকিত হয়ে আছে। আমি ভাবলাম ভাইয়া আসার আগেই কাজটা সেরে ফেলি। আমি ল্যাপটপের সামনে বসলাম। ব্রাউজার ওপেন করতে গিয়েই মাউসের কার্সারটা ভুলবশত মিনিমাইজ করা একটা ফোল্ডারে ক্লিক হয়ে গেল। ফোল্ডারটা ওপেন হতেই আমার চোখ কপালে উঠল। ফোল্ডারটির নাম ছিল হিডেন ড্রিমস। কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি জানি অন্যের ব্যক্তিগত জিনিস দেখা উচিত না, তবুও আমার হাত কাঁপছিল। আমি ফোল্ডারটা ওপেন করলাম। সেখানে যা ছিল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেখানে অনেকগুলো ভিডিও ক্লিপ আর ছবি ছিল, কিন্তু সাধারণ কোনো মুভি বা গান নয়। সেগুলো ছিল প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিশেষ রোমান্টিক ভিডিও। কিন্তু আমাকে যেটা সবচেয়ে বেশি অবাক করল, সেটা হলো আর একটা সাবফোল্ডার, যার নাম রিয়া। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি কাঁপতে কাঁপতে ফোল্ডারটা ওপেন করলাম। সেখানে আমার অজান্তে তোলা অনেকগুলো ছবি। আমি বারান্দায় চুল শুকাচ্ছি, আমি শাড়ি পরে আছি, আমি হাসছি, এমনকি একদিন দুপুরে সোফায় ঘুমিয়ে থাকার সময়েরও একটা ছবি। ছবিগুলো অশ্লীল ছিল না, কিন্তু একজন পুরুষ যখন কোনো নারীকে গোপনে ক্যামেরাবন্দি করে, তখন সেখানে এক ধরনের তীব্র কামনা লুকিয়ে থাকে। হঠাৎ আমার কাঁধে একটা ভারী হাতের স্পর্শ পেলাম। আমি চমকে উঠে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা বলিষ্ঠ হাত আমার মুখ চেপে ধরল।
চুপ, একদম শব্দ করবি না। কানের কাছে শুভ ভাইয়ার ফিসফিসানি, গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগল। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছিল। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। আমি উঠে পালানোর চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া আমাকে 2 হাতের মাঝখানে আটকে ফেলল টেবিলের সাথে। ভাইয়ার পরনে শুধু একটা টাওয়েল পেঁচানো, শরীর থেকে সাবানের গন্ধ আর বৃষ্টির ঠান্ডা ভাব আসছিল, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল। ভাইয়া বাঁকা হেসে বলল, কি রে রিয়া, বড় ভাইয়ার পার্সোনাল জিনিস লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে? তুই তো খুব পাজি মেয়ে হয়ে গেছিস। আমি তোতলিয়ে বললাম, ভাইয়া, আমি আসলে অ্যাসাইনমেন্ট করতে এসেছিলাম। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে দেখিনি। শুভ ভাইয়া আমার দিকে আরও একটু ঝুঁকে এলো। আমাদের মাঝখানের দূরত্ব তখন নেই বললেই চলে। ভাইয়া বলল, ওহ তাই, ইচ্ছে করে দেখিসনি, কিন্তু ফোল্ডারটা তো তুই নিজেই ওপেন করেছিস। এখন যদি আমি মামি বা মামাকে বলে দিই যে তুই রাত দুপুরে আমার ঘরে এসে এসব নোংরা জিনিস দেখছিস। আমি ভয়ে কেঁদে ফেলার মতো অবস্থা হলাম। বললাম, না না ভাইয়া, প্লিজ কাউকে বলো না, মা জানলে আমাকে মেরে ফেলবে। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ বলো না। এই কথাটা বলার পর ভাইয়ার মুখের হাসিটা আরও গাঢ় হলো। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যা বলবো তাই করবি, শিওর? আমি কোনো উপায় না দেখে মাথা নাড়লাম। ভাইয়া তখন আমার চিবুকটা আলতো করে ধরে আমার মুখটা উপরে তুলল। ভাইয়ার চোখে তখন অদ্ভুত এক নেশা। সে বলল, আমার ল্যাপটপে যা দেখলি ওগুলো তো শুধু ভিডিও। রিয়েল লাইফ আর ভিডিওর মধ্যে অনেক তফাৎ। তুই যেহেতু দেখেই ফেলেছিস, তাহলে তোকে একটু প্র্যাকটিক্যাল নলেজ দিই। আমি কিছু বোঝার আগেই ভাইয়া আমার কোমরটা 2 হাতে জড়িয়ে ধরল। আমার শরীরটা ভাইয়ার ভেজা শরীরের সাথে লেপ্টে গেল। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। ভাইয়ার বুকের উষ্ণতা আর গায়ের গন্ধ আমাকে কেমন যেন মাতাল করে দিচ্ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া, এটা ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। শুভ ভাইয়া আমার কথায় কান দিল না। সে আমাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। তার একটা হাত আমার পিঠ বেয়ে নিচে নামতে লাগল, আর অন্য হাত দিয়ে সে আমার চুলের মধ্যে বিলি কাটতে লাগল। ভাইয়া ফিসফিস করে বলল, রিয়া, তুই জানিস না তোকে শাড়ি পরলে কতটা আবেদনময়ী লাগে? আমি কত রাত তোর কথা ভেবে ঘুমাইনি। আজ তোকে এভাবে কাছে পেয়ে আমি আর নিজেকে আটকাতে পারছি না। কথাটা শেষ হতেই শুভ ভাইয়া তার ঠোঁট নামিয়ে আনল আমার ঠোঁটের ওপর। প্রথমে আমি একটু বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়ার পৌরুষদীপ্ত শক্তির কাছে আমার সব প্রতিরোধ ভেঙে গেল। এক অদ্ভুত আবেশে আমার চোখ বন্ধ হয়ে এলো। ভাইয়া আমাকে পাগলের মতো চুমো খেতে শুরু করল, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তার সাড়া দিতে লাগলাম। বাইরে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন, আর ঘরের ভেতর আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ভাইয়া আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আমার ওড়নাটা কখন যে শরীর থেকে সরে গেছে আমি টেরই পাইনি। ভাইয়া আমার গলার কাছে মুখ ডুবিয়ে দিল। তার খোঁচা দাড়ি আমার ত্বকে ঘষা লাগতেই এক শিরশিরানি অনুভূতি আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। আমি নিজের অজান্তেই ভাইয়ার পিঠ খামচে ধরলাম। ভাইয়া তখন আমার কানের লতি আলতো করে কামড়ে দিয়ে ফিসফিস করে বলল, ভয় পাস না, আমি তোকে ব্যথা দেব না, শুধু আমাকে একটু ভালোবাসতে দে। সেই রাতে আমাদের মধ্যে কোনো সামাজিক বা পারিবারিক সম্পর্কের দেয়াল ছিল না। ছিল শুধু 2টি তৃষ্ণার্থ শরীরের মিলন আর এক বুক দুরু দুরু করা উত্তেজনা। ভাইয়া যখন আমার শরীরের প্রতিটি ভাঁজে তার স্পর্শ এঁকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী আবার একই সাথে সবচেয়ে পাপী নারী। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। পরিবারের সামনে আমরা আগের মতোই সাধারণ কাজিন, কিন্তু আড়ালে আমরা একে অপরের নেশায় আসক্ত।
সুযোগ পেলেই ভাইয়া আমাকে ইশারা করত আর আমি কোনো না কোনো বাহানায় ভাইয়ার রুমে চলে যেতাম। কখনো ভাইয়া আমাকে ব্ল্যাকমেইল করত সেই রাতের কথা বলে, আবার কখনো আমি নিজেই আবেগের বশে ভাইয়ার কাছে ধরা দিতাম। আমরা জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু সেই নিষিদ্ধ আনন্দের কাছে সব যুক্তি হার মেনে যেত। আজও যখন ল্যাপটপটা দেখি সেই রাতের কথা মনে পড়ে আমার গাল লাল হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন গল্প। হয়তো আপনারা আমাকে খারাপ ভাবছেন, কিন্তু পরিস্থিতির শিকার হলে মানুষ কখন যে কি করে ফেলে তা বলা মুশকিল। আমার এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা শরীরের কোথাও একটুও শিহরণ জাগিয়ে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ধামাকা গল্পে। টাটা।